চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত 4 নেতা 7 দিনের রিমান্ডে। কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি বাতিল। জাতীয় ঐক্যের ভিত্তিতে জাতীয় সমস্যা সমাধানের আশা মির্জা ফখরুলের। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে দেশের স্বার্থে আলোচনার প্রস্তুতির তাগিদ বিশেষজ্ঞদের। অস্বচ্ছতার শঙ্কায় জুলাই শহীদ পরিবারের জন্য বিনামূল্যে ফ্ল্যাট প্রকল্প প্রত্যাহার একনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও 9টি হল নির্মাণের সিদ্ধান্ত। এক ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকার বিষয়ে একমত সব দল। প্রস্তুত জুলাই সনদের খসড়া, আজ কপি পাঠানো হবে দলগুলোর কাছে। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াজ সহ 4 জনের গতকাল 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চাঁদাবাজদের গডফাদারকে খুঁজে বের করার দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীও চেয়েছেন চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ। রিপোর্ট ফজলে রাব্বির। রবিবার বিকাল 4:15টার দিকে আদালতে আনা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক সহ 5 আসামিকে। এজলাসে তোলার পর তোপের মুখে পড়েন তারা। চাঁদাবাজির বিরুদ্ধে একের পর এক স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। 4 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক মঞ্জুর করেন 5 দিন। ঘটনার সাথে কারা সম্পৃক্ত, কারা মাস্টার মাইন্ড এবং এই চাঁদা কার কাছে যায়, তারা ছোট মানুষ, তারা অনেক ছোট মানুষ, তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের বোধগম্য নয়। তখন মাননীয় আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। চাঁদাবাজদের গডফাদারকে ধরতে রিমান্ডে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে এমনটাই আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। মাননীয় আদালত এই চাঁদাবাজরা বৈষম্যহীন আন্দোলনের অগ্রসৈনিক যারা, তাদের একটা সংগঠন হচ্ছে এনসিপির সাইনবোর্ড ইউজ করে এই সংগঠনটাকে বিতর্কিত করার জন্য তারা নিজেরা চাঁদাবাজি করে সেই চাঁদা বিষয়ে বলে চাঁদা উঠে ফল করে চলে যায় লন্ডনে। এইভাবে মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে ফাঁসানোর জন্য তারা ফেসবুকে বিবৃতিতে তারা অন্যদের নাম বলে থাকে। আসলে ঘটনা হচ্ছে তারা নিজেরা চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বয়স কম হওয়ায় এক আসামি আমিনুল ইসলামকে শিশু বিকাশ কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়। শনিবার রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় 5 জনকে গ্রেফতার করে পুলিশ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সাম্প্রতিক কিছু ঘটনার দায় স্বীকার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব কমিটি বাতিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি। রবিবার বিকেলে রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ এই ঘোষণা দেন। তিনি বলেন, অনেকে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের শেল্টারে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, যা নিয়ন্ত্রণের বাইরে। এ কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো সংগঠন অপরাধের দায় স্বীকার করে এভাবে সারা দেশের কমিটি স্থগিত করেনি বলেও দাবি করেন তিনি। একই সাথে সারা দেশে কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো অপকর্ম করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসবো, একটা রূপরেখা তৈরি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না। এত বড় একটা অ্যাকশন নেওয়ার পরও যদি আপনারা বলেন যে আর কোন ধরনের অ্যাকশন দেখতে চান, তাহলে আমরা বলবো যে আপনারা আমাদেরকে সাজেস্ট করেন আর কোন কোন ধরনের অ্যাকশন নেওয়া যায়, আমরা সেটাও বিচারাধীন করব, আমরা বিবেচনা নিব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই অভ্যুত্থানে পাওয়া জাতীয় ঐক্যকে সামনে রেখে জাতীয় সমস্যাগুলো সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। গতকাল আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, পাটুরিয়া দিয়ে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এখনই ওয়ার্কিং গ্রুপ করা উচিত। আগামী বছর গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, তাই এখনই দেশের স্বার্থে নতুন করে কি আলোচনা হবে তার প্রস্তুতি নিতে হবে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ।
রাজধানীর মহাখালীর ব্রেক ইন সেন্টারে পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা নিয়ে এই সেমিনার। এতে বিশেষজ্ঞরা বলেন, পাটুরিয়া গোয়ালন্দ নগর কান্দা দিয়ে দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই, কিন্তু মানুষের জীবন জীবিকার বিষয়টিও উপলব্ধি করতে হবে। পাটুরিয়া দিয়ে পদ্মা সেতুর কারিগরি সক্ষমতা পূরণও এটার হালনাগাদ করতে হবে। এই জায়গার সেতু নির্মাণ করাটা অত্যন্ত রিস্কি, কারণ এখানে নদীটা কিভাবে বিহেভ করবে এটা আগে বুঝতে হবে। পদ্মা সেতু নির্মাণের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সেতুটা নির্মাণ করা যেতে পারে। পদ্মা ব্যারেজ এটা নিয়েই একটা ওয়ার্কিং গ্রুপ করে এখনই করা দরকার। আজকে যে সুযোগটা তৈরি হয়েছে, দেশ পরিচালনার দায়িত্বে আসার আগেও রাজনৈতিক শক্তির কিন্তু বহু কিছু করার সুযোগ তৈরি হয়েছে। পদ্মা ব্যারেজ তৈরি করার ব্যাপারে একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই ব্যাপারে আমরা একটা জাতীয় ঐক্যমত আমরা তৈরি করব। আগামী বছর নতুন সরকার আসলে পরে একটা যথোপযুক্ত বাংলাদেশের স্বার্থ রক্ষাকারী গঙ্গার চুক্তির আমাদের নিশ্চয়তা পাওয়ার ক্ষেত্রে কারিগরি, পেশা দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে যৌক্তিক আলোচনা করার মতো সক্ষমতা ওনাদের তৈরি করতে হবে আজকে থেকে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া অনেক আগেই দ্বিতীয় পদ্মা সেতুর কথা বলেছেন। দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজের প্রয়োজনীয়তা রয়েছে, তার জন্য দরকার রাজনৈতিক কমিটমেন্ট। এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার। এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। এটাও কিন্তু অত্যন্ত জরুরি। বর্তমান দেশ ট্রানজিশন পিরিয়ডে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছে। অভূতপূর্ব একটি ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি, সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তার ঐক্য আমাদের যদি থাকে, তার নিঃসন্দেহে আমরা সফল হব। অনেকে আজকাল অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে। সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি। রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোটি পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। বিএনপির মহাসচিব বলেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ পারে। সেটি 1971 সালে প্রমাণিত হয়েছে, আবার 2024-এও প্রমাণিত হয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা নির্বাচন বানচালের চক্রান্ত করতে পারে, সেগুলো সরকারকে মোকাবেলা করতে হবে। রবিবার সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবের কাছে 2024 সালের অডিট রিপোর্ট জমা দেয় বিএনপি। গেল বছরে দলটির আয় 15,65,94,842 টাকা, বিপরীতে ব্যয় দেখানো হয়েছে 4,80,04,823 টাকা। রুহুল কবির রিজভী বলেন, অতীতে মেরুদণ্ডহীন লোকদের নির্বাচন কমিশনের নিয়োগ দিয়ে কারচুপি নির্বাচন করেছে আওয়ামী লীগ। তিনি বলেন, অতীতে নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়েছিল, নির্বাহী বিভাগের অধীনে ছিল, ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল, দিনের ভোট রাতে করেছিল। বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন করবে, সেটি প্রত্যাশা করে বিএনপি। প্রকল্প ব্যয়ে অস্বচ্ছতা ও এ নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কায় জুলাই শহীদ পরিবারের জন্য বিনামূল্যের ফ্ল্যাট প্রকল্পের প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়েছে সরকার। গতকাল একনেকের সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এ তথ্য জানান। বলেন, এই বিষয়ে সরকার নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। এছাড়া গাজীপুর এয়ারপোর্টে বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পটিকে একটি অপরিকল্পিত ও দানবীয় মেগা প্রজেক্ট আখ্যা দিলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে আরও 9টি হল নির্মাণের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে সভা হয়। সভায় জুলাই শহীদ পরিবারের জন্য নেয়া 804টি ফ্ল্যাট প্রকল্পের প্রস্তাব আবারও মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ একথা জানান। এটা একটা ভালো উদ্যোগ বলে আমরা মনে করেছিলাম, কিন্তু এটা আমরা এখন গ্রহণ করিনি। তার কারণ আমরা এটার কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটার যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিত, টেন্ডারে
যাওয়ার আগে আবাসিক এই সুবিধাটা দিতে গেলে এখানে উত্তরাধিকারের প্রশ্ন উঠবে। শুধু ঢাকাতেই, মিরপুরে কেন? অনেকে তো গ্রামাঞ্চলে এবং অন্য শহরে থাকে। কাজেই এটা ভালো উদ্যোগ ছিল, কিন্তু এটাকে আরও পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা উপদেষ্টা জানান, গাজীপুর এয়ারপোর্ট বাস র্যাপিড ট্রানজিট একটি অপরিকল্পিত ও দানবীয় মেগা প্রজেক্ট। এ বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এই প্রকল্পের উপযোগিতা এবং সম্ভাব্যতা এই ধরনের জায়গায় এটা কি পর্যালোচনা আদৌ করা হয়েছিল কিনা, সমীক্ষা করা হয়েছিল কিনা, কারা এই ধরনের প্রকল্পের চাহিদা কী হবে সেটার কোনো সমীক্ষা করা হয়েছিল না। এগুলো সব দেখা হবে। এই প্রকল্পটা নিয়ে এগোবো কীভাবে সেটা এখনও আমরা নিশ্চিত না। অর্থ বছরের প্রথম একনেক সভায় 12টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে সরকারের ব্যয় ধরা হয়েছে 8,149 কোটি টাকা। পরিকল্পনা উপদেষ্টা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাস্টার প্ল্যান অনুমোদন দেয়া হয়েছে। মেয়েদের জন্য 4টি, ছেলেদের 5টি হল, স্টেডিয়াম, ডাকসু ভবন ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য আরও 2টি ভবন নির্মাণ করা হবে। এটি বাস্তবায়নে আগামী 5 বছরে ব্যয় ধরা হয়েছে 2,840 কোটি টাকা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এক ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদে অর্থাৎ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকার বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্য হয়েছে। স্বাধীন পুলিশ কমিশন গঠনের ব্যাপারেও একমত হয়েছে সব দল। এছাড়া জুলাই সনদের খসড়াও তৈরি, আজকের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে কপি। এ মাসের মধ্যে চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা করছে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। রবিবার দিন শেষ করে রাত পর্যন্ত হয় বৈঠক। মূলত জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রাধিকার ভিত্তিক সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা এখন শেষের দিকে। এর মধ্যে সোমবার 3টি ইস্যুতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যত বারই হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। এই জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহের প্রয়োজনীয় সংশোধনী করা হবে। এখন পর্যন্ত আজকের দিনে যে দুটো বিষয় ঐকমত্য হয়েছে সেটাকে আমি বড় ধরনের অগ্রগতি মনে করি। কমিশন এটাকে বড় ধরনের অগ্রগতি মনে করে। এর একটি হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে কোনো রকম শর্তহীনভাবে সকলের একত্র হওয়া। দ্বিতীয় হচ্ছে যে একটি পুলিশ কমিশন প্রতিষ্ঠা করা, একটি স্বাধীন পুলিশ কমিশন যাতে জবাবদিহিতা নিশ্চিত করবে। রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান থেকে আলোচনায় যুক্তি উপস্থাপন করে আসছে। তবে দীর্ঘদিনেও যেসব বিষয়ে একমত হয়নি সেগুলো নিয়ে আলোচনা ও করণীয় ঠিক করছে কমিশন। রাষ্ট্রে সাংবিধানিকভাবে, সংসদীয়ভাবে বা যে কোনোভাবে স্বৈরতন্ত্রের উদ্ভব যাতে না হয়, ফ্যাসিবাদের উৎপাদন যাতে না হয়, সেটা বন্ধ করার জন্য এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছরের বেশি বহাল থাকবেন না বা ওই পদে আরোহণ করতে পারবেন না, সেই প্রস্তাবটা আমাদের। সেটা যতবারই হোক, যত মেয়াদেই হোক, বছরটা সীমাবদ্ধ করে দেয়া হলো। জুলাই সনদ আমরা আশা করছি, এই কমিশনও চেষ্টা করছে, আমরাও মোটামুটি এই পয়েন্টে একমত। 31শে জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করা হবে। যদিও সংবিধানের মূলনীতি ইস্যুতে এখনও মতভিন্নতা রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ ঘোষণা নিয়ে নানা পায়তারা চলছে। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা না হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানান 3 আগস্ট তারা ঢাকায় যাচ্ছেন। রবিবার সন্ধ্যায় শেরপুরে থানা মোড়ে শহীদ স্কোয়ারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টারা বলেছেন 2-3 দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে। এনসিপি চায় 5 আগস্টের মধ্যে জুলাই সনদ কার্যকর না হওয়া পর্যন্ত এনসিপি ঢাকা ছাড়বে না। নাহিদ ইসলাম আরও বলেন, ভারত সীমান্ত দিয়ে পুশিন করছে, মানুষ হত্যা করছে। অবিলম্বে সীমান্তে পুশিন ও হত্যা বন্ধের দাবি জানান তিনি। গোপালগঞ্জের মতো সারা দেশে এখনও আওয়ামী ফ্যাসিস্টরা লুকিয়ে রয়েছে এমন মন্তব্য করে তাদেরকে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন। এর আগে বিকেলে শেরপুর শহরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলার শহীদ 11 পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। এরপর শেরপুর সরকারি কলেজের শহীদ মাহবুব চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ স্কোয়ারে গিয়ে শেষ হয়।
সভায় সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জামালপুর পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা এমন একটা বাংলাদেশ চান যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না। রবিবার রাতে জামালপুরে দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে মন্দির পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এনসিপির কেন্দ্রীয় নেতারা ও দয়াময়ী মন্দির পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন সেখানে। এর আগে এনসিপি নেতারা হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। আজ সকালে জুলাই শহীদের পরিবারের সাথে মতবিনিময়, বেলা 11টায় জুলাই পদযাত্রা ও শহরের ফৌজদারি বোর্ডে পথসভায় বক্তব্য রাখবেন এনসিপি নেতারা। জুলাই অভ্যুত্থানের এই দিনে ছাত্র জনতা আন্দোলনে নেতৃত্ব দেয়া 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে রেখে নিজেদের লিখিত বক্তব্য পাঠ করিয়ে আন্দোলন প্রত্যাহারের চেষ্টা চালায় ডিবি পুলিশ। এদিন 11 ঘণ্টার জন্য কারফিউ শিথিল করে ফ্যাসিবাদী সরকার, সেই সাথে সারা দেশে বহাল রাখে ব্লক রেড। এদিনই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলে ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত। শুভ মাহফুজের রিপোর্ট। জুলাই 2024 তৎকালীন স্বৈরাচার সরকারের হিসেবেই 17 থেকে 28 জুলাই পর্যন্ত সারা দেশে সহিংসতা নিহতের সংখ্যা 147 জন। সরাসরি ছাত্র জনতার বুকে গুলি করেও যখন গণ অভ্যুত্থান দমানো যাচ্ছিল না, ঠিক তখনই ভিন্ন পথ নেয় শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এর আগের 10 দিনের সহিংসতায় নিহত 34 পরিবারের সদস্যদের গণভবনে ডাকেন শেখ হাসিনা। সেখানে ছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের পরিবারও। আর্থিক সহায়তা হিসেবে নিহতদের পরিবারের হাতে তুলে দেন সঞ্চয়পত্র এবং নগদ অর্থ। সে সময় বাংলাদেশকে নিয়ে খেলা বারবার খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারিও দেন শেখ হাসিনা। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। কাজে আমি আপনাদেরই সাহায্য চাই। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক। অন্যদিকে দুদিন আগে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বে থাকা শীর্ষ সমন্বয়কদের আটক করে ডিবি হেফাজতে রেখে জোরপূর্বক কর্মসূচি প্রত্যাহারের নাটক সাজান তখনকার ভাতের হোটেলের মালিক খ্যাত ডিবি হারুন। তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। জুলাই অভ্যুত্থানের এদিনে অনেকটাই নির্ভর ছিলেন আওয়ামী লীগ নেতারা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, কোটা আন্দোলনের নামে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের পায়তারা চলছে। দেশ বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ আনেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। 10 দিনের সহিংসতার পর এদিন ভিন্ন ভিন্নভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরেন তখনকার 3 মন্ত্রী। হতাহতের পরিসংখ্যান দিতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দাবি, জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে গুলি চালিয়েছে, আর দেশকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দিতে এসব সহিংসতা বলে জ্ঞান দেন আরেক মন্ত্রী তাজুল ইসলাম। সবকিছু নিয়ন্ত্রণে এসেছে ভেবে টানা 10 দিন বন্ধ থাকার পর এদিন বিকাল 3টা থেকে চালু করা হয় মোবাইল ইন্টারনেট। এত কিছুর পরও ছাত্র জনতাকে গুলি করে হত্যার ক্ষোভকে কোনোভাবেই আড়াল করতে পারেনি স্বৈরাচার সরকার। নীরব প্রতিবাদের মাধ্যমে আরও গতিময় হয়ে ওঠে ফ্যাসিস্ট পতনের আন্দোলন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। উত্তরের মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আহতদের মধ্যে আরও 2 জনকে রিলিজ দিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট। এ নিয়ে মোট 4 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। রবিবার বিকেলে হাসপাতাল চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন। তিনি বলেন, বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন 34 রোগী, যাদের মধ্যে 28 জন শিশু ও 6 জন প্রাপ্তবয়স্ক। বর্তমানে ভর্তি থাকা 34 রোগীর মধ্যে 4 জন রয়েছেন আইসিইউতে, তাদের মধ্যে 2 জন রয়েছেন লাইফ সাপোর্টে। ছাড়প্রাপ্তদের একজন উদ্ধারকারী কাজী আমজাদ সাইদ, আরেকজন মাইলস্টোন স্কুলের একজন আয়া। এছাড়া মেডিকেল এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন 3 জন, ফিমেল এইচডিইউতে 6 জন, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 8 জন এবং কেবিনে আছেন 12 জন। অন্যদিকে বিমান বিধ্বস্তের ঘটনা নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শনিবার 35 জনের মৃত্যুর কথা বলেও রবিবার 34 জনের মৃত্যুর কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে মন্ত্রণালয় হালনাগাদ তথ্য দিয়েছে। সড়ক দুর্ঘটনার কারণে প্রতি বছর বাংলাদেশের জিডিপি 1.5 থেকে 2.5% ক্ষতি হচ্ছে।
কর্মক্ষম বিবেচনায় টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 22,000 কোটি টাকা। বিআরটিএ এবং রোড সেফটি ফাউন্ডেশনের হিসেবে এমন তথ্য মিললেও সম্পদসহ অন্য ক্ষয়ক্ষতি ধরলে আর্থিক ক্ষতি 83,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রোড ক্র্যাশের সঠিক হিসাব অনুসন্ধান ও দুর্ঘটনা কমাতে আইনি কাঠামো জোরদারের তাগিদ তাদের। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অকালে ঝরছে হাজারো প্রাণ। শুধু সরকারি হিসাবেই প্রতি বছর দুর্ঘটনা যেমন বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যাও। সবশেষ 2024 সালেও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 7,294 জনের। হতাহতের সংখ্যা নিয়ে রোড সেফটি ফাউন্ডেশন কিংবা বিআরটিএ এমন তথ্য দিলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2023 সালের হিসাবে বাংলাদেশে ঝরে গেছে 32,000 তাজা প্রাণ, যাদের 80% বয়স ছিল 18 থেকে 65 বছর। এসব দুর্ঘটনা শুধু প্রাণী কেড়ে নিচ্ছে না, রক্ত ঝরাচ্ছে দেশের অর্থনীতিতেও। 1.5 থেকে 2.5% জিডিপির আমাদের অর্থনীতি থেকে চলে যাচ্ছে প্রতি বছর এই ধরনের দুর্ঘটনাজনিত আমাদের ক্ষতির কারণে। এটা যে বড় একটা অর্থনৈতিক বিষয়, আমার রক্তক্ষরণ হচ্ছে, অর্থনৈতিক রক্তক্ষরণ এবং মানসিকভাবে হচ্ছে, তাহলে এটাকে ঠেকাতে গেলে যেই পরিমাণ ম্যাচিং আমাকে বিনিয়োগ করতে হবে, যেই কাজগুলি করতে হবে, আমি যদি সত্যিকার অর্থে আমি কৌশলী হতাম, তাহলে কিন্তু অন্যান্য দেশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনেরটাকে বেঞ্চিং ধরেই কিন্তু তারা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রার ভিত্তিতে ধাপে ধাপে কিন্তু দুর্ঘটনাটা কমিয়ে নিয়ে আসে। আর আমাদের এখানে হলো যুদ্ধ আরম্ভ করে দিয়েছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিরুদ্ধে। সড়ক নিরাপত্তা নিয়ে বৈশ্বিক প্ল্যাটফর্মে কাজ করা এই বিশ্লেষকও মনে করেন, দুর্ঘটনার অর্থনৈতিক ক্ষতি কমাতে দায়সারা পদক্ষেপে কোনো সুফল মিলবে না। অর্থনৈতিক বার্ডেন ছাড়াও এই যে এতগুলো মানুষের মৃত্যু, এই পরিবারগুলোর যে উপরে যে বোঝা, এটা আসলে সবসময় তো অর্থনৈতিকভাবে এস্টিমেট করাও যায় না। এটা কমিয়ে আনার একমাত্র উপায় হচ্ছে বিশ্বব্যাপী যে প্রমাণিত যে উপায়গুলো আছে সেইগুলোকে আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা। এবং একটা বড় বিষয় হচ্ছে, একটা বড় উপায় হচ্ছে আইনি কাঠামোটা সেভাবে তৈরি করা, কম্প্রিহেন্সিভ ল করা, রোড সেফটি ল করা, যেটাকে সড়ক নিরাপত্তার জন্য আলাদা একটা আইন করা, যে আইনটা ভিত্তি হবে সেফ সিস্টেম অ্যাপ্রোচ। দুর্ঘটনার কারণে সড়কে যত লোকের প্রাণহানি হয় তার প্রায় 92%ই স্বল্পোন্নত বা অনুন্নত দেশে। এই বিবেচনায় বাংলাদেশের ঝুঁকি অত্যন্ত বেশি হয়। সড়ক নিরাপত্তায় আরও বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত 4 নেতা 7 দিনের রিমান্ডে। কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি বাতিল। জাতীয় ঐক্যের ভিত্তিতে জাতীয় সমস্যা সমাধানের আশা মির্জা ফখরুলের। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে দেশের স্বার্থে আলোচনার প্রস্তুতির তাগিদ বিশেষজ্ঞদের। অস্বচ্ছতার শঙ্কায় জুলাই শহীদ পরিবারের জন্য বিনামূল্যে ফ্ল্যাট প্রকল্প প্রত্যাহার একনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও 9টি হল নির্মাণের সিদ্ধান্ত। এক ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকার বিষয়ে একমত সব দল। প্রস্তুত জুলাই সনদের খসড়া, আজ কপি পাঠানো হবে দলগুলোর কাছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।